নমস্কার, সকলকে স্বাগত জানাই আজকের আরো একটি নতুন এপিসোডে। আমি দীপ চ্যাটার্জি রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই এপিসোডে আমি আপনাদের দেখাবো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূলে দুদিনের মধ্যেই ভাঙনের আঁচ। হ্যাঁ, ঠিক শুনছেন আপনারা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তাকে তো আপনারা সকলেই চেনেন। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সিপিএম থেকে বহিষ্কার হয়ে যাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে গিয়ে পড়েছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজ্যসভা থেকে লোকসভার সিট পর্যন্ত দিয়েছিলেন এবং এই বর্তমানে 2026 সালেও ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক বানিয়েছেন। সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় 58 জন বিধায়ককে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে বিধানসভায় সই করেছিলেন এবং বিধানসভায় নিজেকে বিরোধী দলনেতা হিসাবে তুলে ধরেছিলেন। আর মাত্র দুদিনের মধ্যেই সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর যারা বিধায়ক ছিল তাদের মধ্যে থেকে অনেকেই মুখ খুলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ পাওয়া খবর অনুযায়ী প্রায় 13 থেকে 14 জন বিধায়ক আলাদা পার্সোনালি ফোন করে বলেছে যে আমরা এই বিষয়টা জানতাম না, মমতা বন্দ্যোপাধ্যায়কেই আমরা আগামী দিনের নেত্রী হিসাবে তুলে ধরতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই দলটা করতে চাই। দেখাবো আপনাদেরকে সেই বিধায়কের বক্তব্য। পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকালকার দিনে সমস্ত মিডিয়া, বাংলা মিডিয়া যারা দিল্লির মিডিয়াকেও ছাড়িয়ে এগিয়ে যেতে চাইছে, সেই বাংলা মিডিয়া দেখাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস দল কার্যত ভেঙে খান খান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের জনরোষ উঠে আসছে। সেই মমতা বন্দ্যোপাধ্যায়কেই যখন আমরা দেখলাম কালীঘাট মন্দিরে গতকাল বিকেলে পুজো দিতে যাচ্ছেন, তখন আলাদা দৃশ্য। এখনো পর্যন্ত মানুষের সেই জনস্রোত, মানুষের সেই ভালোবাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে একেবারে ধ্বনি হয়ে ধেয়ে আসছে। আমি আপনাদেরকে এই এপিসোডে সেই ভিডিও দেখাবো। পাশাপাশি এই এপিসোডেই আমি সঞ্জয় রাউতের বক্তব্য দেখাবো, যে সঞ্জয় রাউত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নামে এক গতকাল বিস্ফোরক অভিযোগ করেছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে নাকি এই সমস্ত ঘটনা করানোর জন্য পিছন থেকে মদত দিচ্ছেন অমিত শাহ, এই রাজ্যের হোম মিনিস্টার। আমি সঞ্জয় রাউতের সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো। এবং বিজেপি এই রাজ্যে 1 মাস হয়েছে ক্ষমতায় এসেছে, এর মধ্যেই বিজেপির বেশ কিছু জায়গায় গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র উঠে আসছে। গতকাল বর্ধমান থেকে চিত্র ভেসে উঠল, থানায় মহিলারা গেল বিজেপি নেতার বিরুদ্ধে। অন্যদিকে প্রতিবাদী টুম্পা নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যিনি বিজেপির হয়ে ব্যাপকভাবে কন্টেন্ট প্রচার করতেন। সেই প্রতিবাদী টুম্পার সঙ্গেও বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের চিত্র গতকাল ভেসে উঠল পশ্চিমবঙ্গের মাটি থেকে। এছাড়াও নজর রাখবো দিনহাটায় যে বাচ্চা মেয়েটির সঙ্গে দুষ্কর্ম হয়েছিল, তার মূল অভিযুক্তকে গতকাল গ্রেপ্তার করে নিয়েছে পুলিশ। দেখাবো আপনাদেরকে সেই ভিডিও এবং আরো অনেক কিছু এই এপিসোডে আজকে থাকবে। সমস্ত কিছু শুরু করার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এবং এই কিউআর কোডটি স্ক্যান করে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে অতি অবশ্যই যুক্ত হয়ে যান, যাতে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। তো আসুন দেরি না করে শুরু করা যাক এবং দেখা যাক রাজ্যের এই মুহূর্তে সবথেকে বেশি আলোচিত বিষয় যেটা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কে কে থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস আদৌ থাকবে কি থাকবে না। কারণ 58 জন বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে পরিষদীয় দল গঠন করে বিরোধী দলনেতার তকমা নিয়ে নিয়েছেন। কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা পর্যন্ত করছেন না। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় নামছেন মাত্র 5 জন 6 জন বিধায়ক নিয়ে, তাতেই দেখা যাচ্ছে জনস্রোত। অর্থাৎ মানুষের, কিংবা বলা ভালো তৃণমূল কংগ্রেসের যে গ্রাসরুটের কর্মী সমর্থকরা রয়েছে, তারা কিন্তু ওই 58 জন বিধায়কের পাল্লায় না পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রাখছেন। আর এমন দৃশ্য তো আমরা ওয়াই চ্যানেলে যখন মমতা বন্দ্যোপাধ্যায় কোন রকম বিধায়ক সাংসদ ছাড়াই বসেছিলেন, তার কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখেই বোঝা গিয়েছিল। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি থেকে বেরোলেন, কালীঘাটের পার্টি অফিসে গেলেন এবং কালীঘাটের মন্দির পর্যন্ত গেলেন, কিন্তু সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সেই একই পুরনো দৃশ্য। কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে না চোর চোর স্লোগান উঠলো, না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ডিম ছোঁড়ার কোনো দৃশ্য ফুটে উঠলো, বা জনরোষের, মিডিয়ার কথা অনুযায়ী জনরোষের দৃশ্য ফুটে উঠলো। যে দৃশ্যগুলো মিডিয়া দেখায়নি, সেই দৃশ্যগুলো আমি আপনাদেরকে দেখাবো, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় গেলেন গতকাল কালীঘাটের রাস্তা দিয়ে এবং জনসমর্থন বা তার কর্মী সমর্থকদের ভালোবাসা ঠিক আগের মতনই লক্ষ্য করা গেল। দেখুন। দিদি, তোমাকে আবার আসতে হবে দিদি। দিদি, তোমাকে পুরো বাংলা চাইছে, বাংলার মানুষ কাঁদছে দিদি আজকে। দেখি দেখি দিদি, তুমি আমাদের ভগবান, তুমি আমাদের ভগবান দিদি। দিদি, তুমি আমাদের ভগবান দিদি। গাড়ি উঠে যাবে।
অর্থাৎ এই দৃশ্যগুলো প্রমাণ করে দিচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে ঘরে বসে থাকবেন না, তিনি রাস্তায় আবার নামবেন। তার পিছনে কোনো রকম বিধায়ক বা সাংসদ থাকুক বা না থাকুক, তার কর্মী সমর্থকদের ভরসায় তিনি নামবেন। আর আরো একটি বিষয় পরিষ্কার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস মোটেই ধোয়া তুলসী পাতা দল নয়। তৃণমূল কংগ্রেসের অন্দরে যে সমস্ত ছোটখাটো নেতা থেকে শুরু করে উপরতলার নেতা মন্ত্রীরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে, সকলেই দুর্নীতিগ্রস্ত, এটা কিন্তু প্রমাণ পাওয়া গেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থন বা তার কর্মী সমর্থকদের ভালোবাসা, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে থেকে সরে যায়নি। আর এটার অন্যতম কারণ হতে পারে যে তৃণমূল কংগ্রেসের এত দুর্নীতিগ্রস্ত নেতামন্ত্রী বেরোনোর পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটা কোন রকম কেস কামারি কেউ কোথাও আজ পর্যন্ত দেখাতে পারেনি, বা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন রকম ইডি সিবিআই কোন রকম চার্জশিট ফাইল আজ পর্যন্ত হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই সাদা শাড়ি, সেটা কিন্তু এখনো পর্যন্ত বলতে হবে একেবারে দাগহীন রয়েছে। আর এই সমস্ত যে ভিডিওগুলো বেরিয়ে আসছে, এর প্রভাব যে ওই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূলের 58 জনের মধ্যেও আস্তে আস্তে পড়তে শুরু করেছে, সেটা গতকাল ইটাহারের বিধায়কের বক্তব্য থেকেই পরিষ্কার হলো। নতুন তৃণমূল কতদিন গঠন হয়েছে? মাত্র 3 দিন। আর এর মধ্যেই তাদের মধ্যে মতপার্থক্য দেখা যাচ্ছে, তাদের মধ্যে ঐক্য দেখা যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিট্রে করার জন্য অনেকেই হীনমন্যতায় ভুগছেন, এমনই দৃশ্য কিন্তু গতকাল ফুটে উঠল মমতা বন্দ্যোপাধ্যায়ের একদিকে কর্মী সমর্থকদেরকে নিয়ে। এই যে তার পদযাত্রা, তার কানেক্টিভিটি, উল্টো দিকে ওই 58 জন বিধায়ক, তারা এটা আস্তে আস্তে বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোন রকম তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাদের এলাকাতেও হয়তো তাদেরকে আর নতুন করে পাত্তা দেবেন না। তাই আস্তে আস্তে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করছেন। এখনো পর্যন্ত ভিতরের খবর পাওয়া অনুযায়ী প্রায় 13 জন এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাদাভাবে যোগাযোগ করেছেন এবং বলেছেন যে তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলে, তাদেরকে ভুল বুঝিয়ে সই করানো হয়েছিল। তাদেরকে বলা হয়েছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী থাকবেন, কিন্তু আক্ষরিক অর্থে দেখা গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী না মেনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দল গঠন করার চেষ্টা করছেন। এমনটাই অনেক বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করে জানাচ্ছেন। এমনই ইটাহারের বিধায়ক গতকাল এক প্রেস কনফারেন্সে জানালেন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই তারা নেত্রী মেনে আগামী দিনে চলতে চান এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ফিরতে চান, পরিষ্কার করে দিলেন। দেখুন, মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রী থাকবে, আমরা তার নেতৃত্বে তৃণমূল দলটা করি। না, আজকে এই বিষয়ে মিটিং হয়নি, গতকাল হয়েছিল আলোচনা। তো আজকে এই এলাকার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, যেখানে কেস টেস হচ্ছে, পুলিশ অত্যাচার করছে, এইসব নিয়ে আলোচনা হলো। সেইগুলি ডিজিকে বা সিএমকে জানাবার একটা সিদ্ধান্ত নেওয়া হলো। না, আমরা চাই আমাদের নেত্রী হিসাবেই মমতা ব্যানার্জিকে চাই। আমরা সেইভাবে কথা বলে তবে আমরা সেই পরামর্শদাতা আমি অন্তত মানব না। হ্যাঁ, তো সবই তো করেছে, প্রায়ই বলেছে, আমাদের সঙ্গেই তো সেইভাবে কথা হয়েছে। সেইভাবে কথা হয়েই তো আমরা তবে এই কথাই এসেছি, নাহলে তো আমরা আসতেও নেই। মমতা ব্যানার্জিকে বাদ দিয়ে কিছু করব এই মানসিকতা আমাদের এক নেই, আজও নেই, আগামী দিনেও থাকবে না। পরামর্শদাতা আলাদা জিনিস, তো পরামর্শদাতাকে পরামর্শ দেবে না দেবে সে তার সঙ্গে এর কি সম্পর্ক আছে? দীর্ঘদিন ধরে রাজনীতি যার হাত দিয়ে করে এসেছি, যে মমতা ব্যানার্জি আমাদের সর্বোচ্চ নেত্রী, সেই নেত্রীকে মেনেই আমরা চলব। ইটাহারের মাননীয় বিধায়ক মহাশয়ের বক্তব্য অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় তাদের নেত্রী হিসাবে সেদিনই সই করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই পরামর্শদাতা হিসাবে তারা দেখতে চান না। পরামর্শদাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আজকে এই জায়গায় পৌঁছানো, আর সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতার চেয়ার দিতে চাইছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এটা যথেষ্ট পরিমাণে বাড়াবাড়ি নয়? এটা তৃণমূল কংগ্রেসদের সমর্থক যারা রয়েছে সেটা কি কখনো মেনে নিতে পারবেন? এই বিধায়করা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন, এনারাও বুঝতে পারছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ছাড়া এই সমস্ত বিধায়করা তাদের এলাকাতেও প্রবেশ করতে ঠিকমতো পারবেন না। ঠিক গতকাল এন্টালির বিধায়কের সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল আপনারা সকলেই দেখেছিলেন। এন্টালির বিধায়ক যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গিয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়েছিলেন, সেই সন্দীপন সাহার বাড়িতে গতকাল ব্যাপক জনরোষ কিন্তু উঠছে পড়েছিল। আর এই বিধায়করাও আস্তে আস্তে সেটা বুঝতে পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তৃণমূল কংগ্রেসের যে সকল কর্মী সমর্থক, মনে রাখবেন এখনো তৃণমূল কংগ্রেসের 41% ভোট কিন্তু পশ্চিমবঙ্গে রয়েছে, আর এই 41% কর্মী সমর্থক বা ভোট, এটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখেই হয়েছে। এটা অতি বড় বিজেপি ভক্তও কিন্তু মানতে বাধ্য হবেন। তাই এই সমস্ত বিধায়ক আস্তে আস্তে বুঝতে পারছেন এবং আস্তে আস্তে ধীরে ধীরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই ফিরে যাওয়ার চেষ্টা করছেন।
আর এসব কিছুর মাঝেই গতকাল কুণাল ঘোষ, তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী বিধায়ক কুণাল ঘোষ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কার্যত আক্রমণ করতে ছাড়ছেন না। বারংবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অতীত তিনি তুলে ধরছেন ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সেই পুরনো বিতর্কিত ভিডিও, যেটার জন্য ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করে দিয়েছিল সিপিএম, সেই ভিডিও আবার তিনি সোশ্যাল মিডিয়ায় ছাড়লেন এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে কেন বালিশ চাটা বলা হচ্ছে, কেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নতুন তৃণমূলের যে সিম্বল সেটা বালিশ হওয়া উচিত, সেই রকমই এক ভিডিও প্রকাশ করলেন, যেটা পুরনো ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ভিডিও ছিল। আমি আপনাদেরকে দেখাবো গতকাল থেকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সেই ভিডিও আবার দ্রুত গতিতে পশ্চিমবঙ্গে ভাইরাল হচ্ছে। দেখুন। I'm waiting for you, honey. I'm just waiting for. Love you, baby. Love you. কুণাল ঘোষের ফেসবুক পোস্টে এই ভিডিওটি গতকাল পাওয়া গেছে, যেটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পুরনো ভিডিও, এবং এটার জন্যই সিপিএম ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বহিষ্কার করে দিয়েছিল। কিন্তু সেই সময় তৃণমূল কংগ্রেস তাকে লুফে নিয়েছিল এবং বড় বড় পোস্ট দিয়েছিল। তৃণমূল কংগ্রেস ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে আইএনটিটিউসির রাজ্য সভাপতি বানিয়েছিল, রাজ্যসভায় পাঠিয়েছিল এবং সাথে সাথে তাকে লোকসভার এমপিও বানিয়েছিল এবং উলুবেড়িয়া থেকে এই 2026 সালেও টিকিট দিয়েছে। তৃণমূল কংগ্রেসের যথেষ্ট পরিমাণে ভুল রয়েছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একা বহু জায়গায় দেখতে পাচ্ছি আমরা, কিন্তু তার কারণও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রতিস্থাপন করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় তার বিশ্বস্ত কর্মী সমর্থকদের এতটা পাত্তা দেননি যতটা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের মতো মানুষকে বিশ্বাস করেছিলেন, এবং আজকের দিনে সেই জন্য তৃণমূল কংগ্রেসকে বাধ্য হয়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ইমেজকে ডাউন করার জন্য সেই পুরনো ভিডিওর হাতিয়ার নিতে হচ্ছে। আর সিপিএম বলছে যে এই জন্যই তো আমরা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তাড়িয়ে দিয়েছিলাম, তাহলে এই ভিডিও দেখার পরেই তৃণমূল কংগ্রেস তাদেরকে কেন দলে নিল? অবশ্যই সিপিএম এর এই কথার মধ্যে কিন্তু যুক্তি রয়েছে। যাই হোক, এই সমস্ত কিছুর ঊর্ধ্বে গতকাল মহারাষ্ট্রের সঞ্জয় রাউত তিনি এক ভয়ঙ্কর অভিযোগ করেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে যেভাবে ভাঙার চেষ্টা করছে, এর পেছনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কোনো রকম ক্যালি নেই। এটা আসলে দিল্লি থেকে কলকাঠি নাড়ছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মহাশয়। দেখুন সঞ্জয় রাউত তিনি কি বলছেন, মহারাষ্ট্রের নেতা। ममता जी की पार्टी नहीं टूट रही है, ममता जी की पार्टी को तोड़ा जाए। कौन है पार्टी तोड़ने वाला नेता, आपको मालूम? उनकी उम्र आपको मालूम? वो लड़का हमारे साथ राज्यसभा में था, कुछ ने बैनर्जी वगैरह नाम है उसका, 1-1.5 साल के लिए था। उसमें इतनी हिम्मत नहीं है पार्टी तोड़ने की, मैंने देखा है उसको। उसके पीछे अमित शाह और शुभेंदु अधिकारी, पैसे का खेल। और जो विधायक टूट रहे हैं, जो आंकड़ा है, वो क्षमता तोड़ने की उस लड़के में नहीं है जो उनका नेता बन गया। वो क्षमता उनकी नहीं है। उनके पीछे अमित शाह, जो महाराष्ट्र में हुआ, एकनाथ शिंदे के पास 8 विधायक थे, बाकी के 35 विधायक अमित शाह जी ने खुद फोन कर भेजे। सूरत में देवेंद्र फडणवीस जी ने भी, आप जाइए, ये मेरा आदेश है, नहीं तो आपके घर में ईडी सीबीआई आ जाए। पश्चिम बंगाल में यही हो रहा है, मैं इतना ही कहता हूँ। लेकिन ये खेल बीजेपी को महंगा पड़ने वाला है और उसमें देश भी खत्म हो जाए। দেখুন রাজনৈতিক বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা তো এই 58 জন বিধায়কের হঠাৎ করে ভালো তৃণমূল হয়ে যাওয়াতে অনেক রকম সন্দেহ প্রকাশ হয়েছে। আর এই আগুনেই কার্যত ঘি ঢেলে দিলেন মহারাষ্ট্রের নেতা সঞ্জয় রাউত। তিনি প্রকাশ্যে বলে দিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এত ক্ষমতা নেই, এর পেছনে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মদত রয়েছে। জানি না সত্য মিথ্যে কি, যেটা বলছেন সেই বিষয়ে তিনি শুধুমাত্র অভিযোগ করছেন, এর কোনো রকম সত্য প্রমাণ নেই, তথ্য প্রমাণ নেই। কিন্তু আপনারা কি মনে করেন হঠাৎ করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের এই 58 জন বিধায়ককে ভাঙিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা
আদৌ কি সঞ্জয় রাউত ঠিক বলছেন না তিনি রাজনীতি খেলছেন, সেটা আপনারা কমেন্টস করে জানান। আমি আপনাদের এরপরে দেখাবো তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গে 15 বছর শাসনকালে অনেক গোষ্ঠীদ্বন্দ্ব আমরা দেখেছি, কিন্তু সেই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হতে তৃণমূল কংগ্রেসের প্রায় 5 বছর 4 বছর সময় লেগেছিল, আর বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব 1 মাসের মধ্যে বিভিন্ন জায়গা থেকে দেখা যাচ্ছে। গতকাল বর্ধমানে বিশেষ কিছু মহিলা পৌঁছে গেল বিজেপির এক নেতার বিরুদ্ধে থানায় আন্দোলন করতে, থানায় বিক্ষোভ করতে। আমি বর্ধমানের শহর থেকে সেই ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে দেখবেন স্থানীয় মহিলারা বিজেপির নেতা রাজু দাসের বিরুদ্ধে থানায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। দেখুন। রাজুচন্দ্র কোথায়? রাজুচন্দ্র আর বিপ্লব কি একসঙ্গে বিজেপি করতো? শুধু বর্ধমানই নয়, এরকম চিত্র গোটা পশ্চিমবঙ্গ থেকেই ভেসে আসছে, যেখানে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কার্যত এক অশান্তি লেগে গিয়েছে। এখানে বিজেপির দুই গোষ্ঠী মাত্র 1 মাসের মধ্যে অশান্তিতে জড়িয়ে পড়ছে। গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসকেও গ্রাস করে খেয়েছিল, কিন্তু গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল কংগ্রেসের শুরু হতে প্রায় 3 থেকে 4 বছর সময় লেগে গিয়েছিল। 2016 সালের পর থেকে এই গোষ্ঠীদ্বন্দ্ব আরো বেশিভাবে চাড়া দিয়েছিল, কিন্তু বিজেপির মধ্যে 1 মাসের মধ্যেই এতটা গোষ্ঠীদ্বন্দ্ব যে বিজেপি 2026 সালের নির্বাচনে বিভিন্ন জায়গায় এজেন্ট পর্যন্ত ঠিকমতো দিতে পারেনি। তাহলে এত লোক বিজেপিতে 1 মাসের মধ্যে যোগদান করলো কিভাবে, আর তারা গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে জড়িয়ে পড়ছেই বা কিভাবে? এ দেখেই সন্দেহ প্রকাশ করা যায় যে তৃণমূল কংগ্রেসের বহু দুষ্কৃতী মনোভাবাপন্ন লোক আস্তে আস্তে বিজেপিতে ভিড় করছে এবং সেই বিজেপিকেও তৃণমূল কংগ্রেসের মতো আস্তে আস্তে খেয়ে নেওয়ার চেষ্টা করছে। আমি আপনাদেরকে দেখাবো প্রতিবাদী টুম্পার এক ভিডিও। আপনাদের সকলেরই মনে থাকবে বিজেপির অন্যতম কন্টেন্ট ক্রিয়েটার সমর্থক হিসাবে পশ্চিমবঙ্গে উঠে এসেছিলেন প্রতিবাদী টুম্পা বলে, টুম্পা সূত্রধর নামে একটি মেয়ে, এবং সেই মেয়ের যথেষ্ট পরিমাণ ভূমিকা রয়েছে বিজেপিকে এই পশ্চিমবঙ্গে প্রচার করিয়ে দেওয়ার জন্য। বিজেপির প্রচারের জন্য দিন রাত এই সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা খেটেছিলেন এবং বিজেপির প্রচার করতে পশ্চিমবঙ্গে সাহায্যও করেছিলেন। সেই প্রতিবাদী টুম্পাই আজকে বিজেপির এক নেতার দ্বারা হুমকি পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাবো প্রতিবাদী টুম্পা কি বলছেন এবং পরিবর্তে সেই বিজেপির নেতাই বা কি বলছেন। অর্থাৎ প্রতিবাদী টুম্পার মতো বিজেপির সমর্থক এত বড় কন্টেন্ট ক্রিয়েটারদের সঙ্গেও এখন বিজেপির নেতাদের গোষ্ঠীদ্বন্দ্ব লেগে যাচ্ছে। দেখুন। আর রইল বাকি ওই শৈলেন রায়ের কথা, উনি নিজে মুখে বলছে যে ওখানে কাজ হয়নি, আবারও ভিডিওকে গিয়ে ওনারা নাকি কমপ্লেন করবে। তো সেই একই কাজের জন্য কিন্তু আমরা গেছিলাম, গোটা ব্লক জুড়ে আরটিআই আমিও করেছি, আমিও সাধারণ ঘরের সাধারণ মেয়ে, সেই অধিকারটা আমারও রয়েছে। ওনার সমস্যাটা কোথায় আমি জানি না, উনি বলছে আমার এরিয়ায় তুমি কেন আসবে, যেখানে কাজ হয়নি। ওনার উদ্দেশ্য যদি ওনার উদ্দেশ্য যেটা সেটাই আমারও উদ্দেশ্য, তাহলে ওনার সমস্যাটা কোথায়? ওখানে খামোখা উনি হুমকি দিচ্ছে না কি করছে, উল্টোপাল্টা বকছে, সেটা আপনারা সম্পূর্ণ পরিষ্কার কিন্তু দেখেছেন। এখানে লুকানো ছুপানোর কোনো কিচ্ছু কিন্তু নেই। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি বিষয়। এটা আমার অত্যন্ত দুঃখ হয়, কষ্ট হয় ভাবতেই, যেই পরিবর্তনের জন্য এত লড়াই করলাম, বাংলার মানুষ মন খুলে নিয়ে ভোট দিল, বাংলার মানুষ যেই লড়াই কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করলো এই জোচ্ছাচ্চরগুলোর বিরুদ্ধে, সেই জোচ্ছাচ্চরগুলো এখনো চুরি করে যাবে আর তাদেরকে এই প্রশাসন মদত দিবে। আমার মাদারিহাট প্রশাসনের কাছে একটাই মাত্র দাবি যে অবিলম্বে এই জোচ্ছাচ্চরগুলোকে গ্রেফতার করা হোক। আমাদের হাতে কাগজ নিয়ে, আমি যখন ফিল্ডে যাই তখন আমার হাতে কাগজ থাকে, আর নিচে যে তাদের কাজ রাস্তাঘাট অ্যাকচুয়ালি কোনো কাজ
বিষয়টা শুধুমাত্র একটা, সরকারি কাজের বিল কিভাবে পায় কাজ কমপ্লিট না হওয়া পর্যন্ত। সেখানে বিডিও সাহেব নিজে মুখে স্বীকার করেছে যে উনি অনগোয়িং মানে ইঞ্জিনিয়ারের কথা শুনে বিলটা পেমেন্ট করে দিয়েছে। আর ওই সমস্ত ওই শৈলেন রায় যে সমস্ত কথাবার্তা উনি বলছে, হুমকি দিচ্ছে, বিশ্বাস করুন সেই নিয়ে আমার বিন্দু মাত্র মাথা ব্যথা নেই। এরকম তৃণমূলের মতন বাঘা বাঘা নেতার সঙ্গে লড়ে গেলাম, কোনো হুমকি আমাকে দমাতে পারেনি। সুতরাং এই সমস্ত ছোটখাটো হুমকিতে টুম্পা অন্তত পক্ষে ভয় পায় না। লড়াই বাংলার মানুষের জন্য ছিল, সাধারণ মানুষের জন্য ছিল, আর সারা জীবন সেই লড়াই করে যাব। আর আমি বলতে চাই আপনাদের মাধ্যমে আমাদের মাদারিহাটবাসীকে, আপনারা দেখুন এই চোরগুলোর বিরুদ্ধে কিন্তু আপনারা ভোট দিয়েছেন, এই চোরগুলোর থেকে বিরক্ত হয়ে আপনারা ভোট দিয়েছেন। তাই বলবো রাস্তায় নামুন, দরকার পড়লে লড়াইটা আরো তীব্র ভাষায় হবে, কিন্তু চোররা কেউ পার পাবেন না। আমাদের এলাকায় একটা পাড়ায় সমাধানের কাজ হয়েছে, সে কাজটা ইনকমপ্লিট ছিল। আমরা বিডিওকে কমপ্লেন করছি, বিডিও সাহেব কাজটা দেখতে আসবে। তো ইন দি মিন টাইম আজকে টুম্পা ওখানে গেছে, গিয়ে ওখানে যায় নাকি বলছে যে আমি নাকি বিডিওকে বলছি যে কাজটা হয়ে গেছে। সেটা ঠিক না, আমরাই কমপ্লেন করছি, আমার পার্টি যেহেতু কাজটা বিডিওকে কমপ্লেন করা হয়েছে, বিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে, বিডিও সাহেব কাজটা দেখবে, ইনকোয়ারি করতে আসবে। তা টুম্পা আজকে গিয়ে ওখানে ফেলতে বলছে যে শৈলেন রায় বলছে বিডিওকে কাজটা কমপ্লিট হয়েছে। তা আমি শোনার পরে আমি টুম্পাকে ফোন করছি, হ্যাঁ, এবং টুম্পা খুবই পরিচিত এবং আমাদের বাড়িতেও কয়েকবার আসছে। তো বললাম টুম্পা কী হয়েছে ঘটনাটা, আমার এইরকম নাকি তুই ভিডিও করছিস? তখন বলে যে তুমি কে, আমি জানি না। আরে তুমি ওখানে গেলে একটু আমাকে তো জিজ্ঞাসা করবা, আমি কি তোমাকে বলে যাব? আবার কি বলছে যে এটা কি কেন্দ্রশাসিত অঞ্চল, হ্যাঁ, আমাকে ভয় দেখাচ্ছ, নিজে বলতেছে আমাকে ভয় দেখাচ্ছ। আমি বলছি আরে তোমাকে কেন ভয় দেখাবো, তুমি তো আমার সামনে জন্ম হয়েছো, হ্যাঁ, তোমার বয়স কত, আমার সামনে জন্ম নিয়েছো, তুমি তোমাকে ভয় দেখা আমার কি, তোমাকে ভয় দেখাবো কেন? তুমি সংযত হয়ে কথা বলো, তুমি ছোট্ট মেয়ে। এগুলো কথা কিন্তু ওর ভিডিওতে নেই, আর এখনো কোনো ভয় দেখা হয়নি, হ্যাঁ, কোনো কিছুই করা হয়নি। এখন অল্প বয়সে মেয়েটা খুব পাকা হয়ে গেছে। আমি একজন পার্টির জেলার মেম্বার এবং ওর এটুকু মানে কাণ্ডজ্ঞান নাই কার সঙ্গে কী কথা বলতে হয়। এবং সেদিন বিডিও অফিসে একজন ইউটিউবার ভিডিওর সামনে ওইভাবে প্রকাশ্যে করতে পারে না। বিডিও সাহেব খুব দুঃখ পেয়েছে, আমাদের বলল, কিন্তু আমরাও জানি না আমাদের ঢোকার সঙ্গে সঙ্গে কে বা কাহারা ওকে ভিডিওর রুমে নিয়ে গেছে এবং ভিডিওর রুমে যে এইভাবে বিভিন্ন রকম প্রশ্ন এখন বিডিও সাহেবকে নেকেট করে ছেড়ে দিয়েছে। এটাও আমরা বিডিও সাহেবের কাছে দুঃখ প্রকাশ করছি। বিডিও সাহেবও খুব দুঃখ পেয়েছে ওনার চেম্বারে। উনি যদি জানতো যে আমরা ওকে নিয়ে আসি নাই, তাকে সঙ্গে সঙ্গে ওখানে চেম্বার থেকে বাইর করে দিত। টুম্পা খুব কম বয়সী মেয়ে, খুব ছোট্ট মেয়ে, এখন ছোট বয়সে খুব পাকা হয়ে গেছে। তার সাথে সাথে মদত দেওয়ার কিছু লোক তাকে নষ্ট করার জন্য, এবং আমাকে হয়তো ব্ল্যাকমেল করার জন্য এগুলো প্রচার করতেছে, কোনো তাকে ধমক দেওয়া হয়নি। কি অবস্থা চিন্তা করুন। এই টুম্পা সূত্রধর একথা ফেলে দেওয়া যায় না যে বিজেপির প্রচারে নিজের ঘাম ছুটিয়ে দিয়েছিলেন এবং বিজেপির হয়ে কত প্রচার করেছিলেন। সেই টুম্পা সূত্রধরও আজকে বিজেপির নেতার হুমকির শিকার হচ্ছেন। মাত্র 1 মাস হয়েছে, তিনিও সুরক্ষিত নয়, তিনিও বিজেপির নেতা দ্বারা হুমকি পাচ্ছে। আর এটা প্রকাশ্যে আর কেউ নয়, তিনি নিজেই স্বীকার করছেন। আপনারা দেখতে পেলেন তার ফেসবুক চ্যানেলের মাধ্যমেই আমি আপনাদেরকে ভিডিওটি দেখালাম। এরপরে আমি আপনাদেরকে দেখাবো এক ভিডিও, যেখানে গতকাল আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, জানেন যে দিনহাটায় এক বাচ্চা 11 বছরের মেয়ের সঙ্গে দুষ্কর্ম হয়েছিল এবং পাট ক্ষেত থেকে তার দেহ উদ্ধার হয়েছিল। গতকাল পুলিশ সেই দোষীকে গ্রেপ্তার করেছে এবং আশ্চর্য হয়ে যাবেন শুনলে যে দোষী সে ওই বাচ্চা মেয়েটিরই গৃহশিক্ষক ছিলেন। অর্থাৎ গৃহশিক্ষকের লালসারই শিকার হয়ে গেল দিনহাটার ওই ছোট্ট বাচ্চা মেয়েটি। এ বিষয়ে স্থানীয় বিজেপির বিধায়ক কি বলছেন আমি আপনাদেরকে শোনাবো, দেখুন। দেখুন, এত জঘন্য ঘটনা যেটা চোখে দেখা যায় না। বাড়ির লোকের সাথে কথা বললাম, এদেরকে বলবো কি, মানে আশ্বস্ত করার কিছু নেই। এরকম ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং যারা যারা এই ঘটনার সাথে যুক্ত, আমি এখনই প্রশাসনের সাথে কথা বলবো। আমি মনে করি যে এদেরকে ধরে নিয়ে সোজা খরচা করে দেওয়া উচিত এবং আমরা চাই যে পূর্ণ তদন্ত করে যারা যারা দোষী, প্রকৃত যারা দোষী, তারা যাতে একটাও রেয়াত না পায় সে বিষয়ে আমরা যেমন অবগত করব। এবং পাশাপাশি এই এলাকায় যারা এই নেশার ব্যবসা যারা করছে তারা কেউ রেয়াত পাবে না, তারা কেউ ছাড় পাবে না, তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা গ্রহণ করব। গতকাল তার মা বলছে আমি কোনো বিচার চাই না, সরাসরি এনকাউন্টার চাই। সঠিক কথা বলেছে, এদের আবার বিচার কিসের? এইসব জঘন্য ঘটনা, এত নিন্দনীয় ঘটনা, এদের বিচার একটাই, যে ধরে নিয়ে সোজা খরচা করে দেওয়া। ঘটনার 24 ঘন্টার মধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে, নিজের গৃহশিক্ষককে গ্রেপ্তার করেছে, আরো এনকোয়ারি চলছে। কিন্তু শুভেন্দু অধিকারী মহাশয় বলেছিলেন যে পশ্চিমবঙ্গে জমাও নেওয়া হবে, খরচও নেওয়া হবে। সেই রকম উদাহরণ এখনো পর্যন্ত আমরা পাইনি এবং যদি আগামী দিনে পাই সেটা তো নিশ্চয়ই আপনাদের সামনে প্রচার করব। তবে নিজের মেয়ের গৃহশিক্ষক রাখার আগে বা নিজের মেয়েকে কোথাও একা পাঠানোর আগে আজকালকার দিনে বেশিভাবে যাচাই করে নিন। কাউকে এইভাবে অন্ধবিশ্বাস করবেন না এবং গৃহশিক্ষক যদি আপনার মেয়েকে একা ঘরে পড়ায়,
তাহলে সেই ঘরে সিসিটিভি ক্যামেরা লাগান কিংবা গৃহশিক্ষককে এমন জায়গায় বসান যেখান থেকে আপনি তাদের উপরে নজর রাখতে পারবেন। চলুন এরপরে আমি আপনাদেরকে দিল্লিতে নিয়ে যাব। গত পরশুদিন দিল্লিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছিল। মিডিয়াতে খুব একটা এই রিপোর্ট পাননি, যেখানে 21 জনের প্রাণ চলে গিয়েছিল। কিন্তু এই 21 জনের প্রাণটা হয়তো 100 জন হতে পারত, তারও বেশি হতে পারত। 4 জন ভগবানের বান্দা বলতে পারেন, আল্লাহর বান্দা বলতে পারেন, ঈশ্বরের বান্দা বলতে পারেন, বহু মানুষকে সিপিআর দিয়ে সেদিন বাঁচিয়েছিল। যে 4 জনের ধর্মের যদি পরিচয় দেখতে হয় তাহলে তারা সকলেই ইসলাম। আর এই ভারতবর্ষে এই 4 ইসলাম, একাধিক হিন্দুর প্রাণ, একাধিক খ্রিস্টানের প্রাণ গত পরশুদিন দিল্লির সেই অগ্নিকাণ্ডে বাঁচিয়েছিল। যাদেরকে সংবর্ধনা দিতে পৌঁছেছিলেন স্থানীয় সেই জায়গার বিজেপির বিধায়ক। আমি আপনাদেরকে দেখাবো সেই 4 মহাপুরুষের চিত্র এবং স্থানীয় বিজেপির বিধায়ক কি বলছেন তাদেরকে সংবর্ধনা দিতে গিয়ে, সেটাও আপনাদেরকে দেখাবো। দেখুন। जैसे आपने लोगों की जान बचाने के लिए कम से कम 10 लोगों को सीपीआर, ये देखिए सीपीआर कितनी बड़ी चीज है, हम सब लोगों को समझना चाहिए। सीपीआर की ट्रेनिंग सबको लेनी चाहिए। इन लोगों के प्रयास से, ये बच्चे हैं, सभी लॉयर हैं, काम करने वाले हैं, सिक्योरिटी में हैं, इनके सीपीआर के कारण से अभी एक फॉरेन नेशनल जो जिनके वाइटल अब ठीक हैं, आपने 10 लोगों को सीपीआर दिया। मुझे आप जैसे लोगों पर गर्व है और आप ऐसे ही लोगों की सेवा करें, ये बहुत महत्वपूर्ण है और यही मानवता है, यही सबसे बड़ा धर्म भी है। मानवता का धर्म, सबसे बड़ा ह्यूमैनिटी का यही है कि हम एट द टाइम ऑफ क्राइसिस हमें रिस्पॉन्ड कैसे करना है, ये महत्वपूर्ण है। तो आपने उसी तरीके से रिस्पॉन्ड किया। पैर में चप्पल नहीं है, जूतों का हाल क्या हुआ, इनके अंदर कांच लग गए पैर में, और मैं उन 10 पुलिस वालों का भी बहुत इनके साथ मिलकर के, जिन्होंने अपनी जान की परवाह किए बिना अंदर घुस करके शीशा तोड़ा और तोड़ करके निकाला। लेकिन अब मेरा ये मैक्स की यहाँ मैडम है, इन सबका चेकअप कराइए, इनको लेके जाइए, सबका टीटी इंजेक्शन लगवाइए, इनको पूरा इन्वेस्टिगेशन कराइए। ভারতবর্ষের বর্তমান পরিস্থিতিতে আমরা সবকিছুতেই ধর্ম খুঁজি, কারণ ভারতবর্ষের রাজনীতির মূল হাতিয়ারই হয়ে গেছে ধর্ম। একে অপরকে লড়িয়ে ভারতবর্ষের যে মূল ইস্যু, সেই মূল ইস্যু থেকে মুখ ঘুরিয়ে রাজনীতি করাই বিভিন্ন রাজনৈতিক দলের এটাই মূল সমীকরণ হয়ে গেছে। কিন্তু রাজনীতির ঊর্ধ্বেও যে মানবিকতা রয়েছে, রাজনীতির ঊর্ধ্বেও যে মনুষ্যত্ব রয়েছে, দিল্লি থেকে এই 4 জনের চিত্র দেখলে বোঝা যায়। তারা যাদেরকে বাঁচাতে যাচ্ছিলেন তারা কিন্তু হিন্দু হতে পারতেন, মুসলিম হতে পারতেন, খ্রিস্টান হতে পারতেন, কিন্তু এই বাঁচানোর ধর্ম তারা দেখেননি। তারা শুধু মানবতার ধর্মকে একেবারে নিজেদের হাতিয়ার বানিয়েছেন এবং 4 জন নিজের জীবনের কথা না চিন্তা করে যেভাবে আরো মানুষের প্রাণ বাঁচালেন, তাতে ভারতবর্ষের যে ঐক্য, সেই ঐক্যের উদাহরণ আবার ফুটে উঠল। এই বিষয়ের উপর আমাদের সকলের নজর থাকবে, পরিস্থিতির উপর নজর থাকবে। ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন বেঙ্গল পালস উইথ দীপ, সত্য যেখানে রং দেখে না। নমস্কার।